হ্যাঁ, আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাই অপারেশন সার্চলাইট নিয়ে। অপারেশন সার্চলাইট আপনারা সবাই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অর্থাৎ বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে একটা অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা প্রবাহ, যে ঘটনা প্রবাহে আসলে একটা গণহত্যা শুরু হয়েছিল এই বাংলাদেশের মাটিতে। সেই গণহত্যা দীর্ঘ ৯ মাস ধরে চলেছে এবং সেই গণহত্যার প্রেক্ষাপটে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এবং ২ লক্ষের অধিক মা-বোন তাদের সম্মান বা সম্ভ্রম বিসর্জন দিয়েছেন। এই বাংলাদেশের এই ঘটনা প্রবাহ নিয়ে যেটা শুরু হলো ২৫ মার্চ কাল রাতে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনাটা ৩ টা ভাগে আমি করতে চাই আপনাদের সাথে। এর আগে ৩ টা ভাগে হবে। ৩ টা ভাগ কি? আমি একটু শুরু থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে অপারেশন সার্চ লাইট, এটা তো শুধুমাত্র রাতের বেলা হুট করে ট্যাঙ্ক নেমে গেল এমন নয়। এই সার্চ লাইটের অনেকগুলো দিক আছে, অনেকগুলো ঘটনা প্রবাহ আছে। যেমন এটা আসলে যেমন পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনা যেমন ব্যাপার আছে একটা দিক, এক্সিকিউশন এর একটা দিক আছে এবং তারপরে এই সার্চ লাইটটা বা এই ২৫ মার্চের কাল রাতে যে ধ্বংসযজ্ঞ, যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে এই ঢাকার বুকে এবং সারা বাংলাদেশে, সেটার নানা প্রত্যক্ষদর্শীর বর্ণনা আছে। আমি যে খুব সহজ করেই বলি, শহীদ জননী জাহানারা ইমাম চমৎকার বর্ণনা দিয়েছেন। এটা যদি আপনি কখনো পড়ে থাকেন আপনি ভালো জানতে পারবেন। হুমায়ূন আহমেদ তিনি নিজেও লিখেছেন। আমি এখন একটা বই পড়ছি, হ্যাঁ? আপনারা একটু দেখতে পারেন। এটা অসাধারণ একটা বই। আপনারা যদি কখনো পড়েন, নির্মলেন্দু গুণের 'আত্মকথা একাত্তর' নামে একটা বই আছে। এটার মধ্যে 1971 এর পুরো ঘটনা প্রবাহটা আছে। এটার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির একটা বর্ণনা আছে, খুবই মর্মস্পর্শী বর্ণনা। ঢাকা ইউনিভার্সিটির রোকেয়া হলের বর্ণনা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণনা আছে, হ্যাঁ? সেই বর্ণনাগুলোও হয়তো আমরা পড়বো। অর্থাৎ ৩ টা ঘটনা হচ্ছে, একটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনার কথা আমরা পড়বো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণহত্যার যে ঘটনা প্রবাহ, জগন্নাথ হল থেকে শুরু করে পুরো বাংলাদেশ, সেই গণহত্যার প্রেক্ষাপটটা আমরা পড়বো। আর আরেকটা হচ্ছে ২৫ মার্চ কাল রাতেই, অর্থাৎ অপারেশন সার্চলাইট শুরু হওয়ার সাথে সাথেই আ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আক্রান্ত হয়েছিল। ইত্তেফাকে হামলা হয়েছিল, দ্য পিপল পুড়িয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ? আমরা যেহেতু সাংবাদিকতা করি, তো ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সাংবাদিকরা কিভাবে আক্রান্ত হয়েছিলেন, সেই ঘটনা প্রবাহ আমরা পড়ব। এর মধ্যে আপনারা জানেন ফয়েজ আহমেদের নাম আপনারা জানেন, যিনি মধ্যরাতের অশ্বারোহী হিসেবে পরিচিত। হ্যাঁ? আমার টেবিলেই বইটা আছে। আপনাকে যদি দেখাতে পারি আপনাদের। এটা একটা সাংবাদিকতার অসাধারণ একটা বই, মধ্যরাতের অশ্বারোহী ফয়েজ আহমদ। যদি কখনো আপনাদের অন্যান্য বই পড়ার লক্ষ্য থাকে, ইচ্ছা থাকে, এই বইগুলো একটু পড়তে হবে। তিনি প্রেস ক্লাবের মধ্যে ছিলেন। প্রেস ক্লাবে গোলাবর্ষণ করা হয়েছিল। তিনি সেখানে মারা গেছেন। তারপর কয়েকদিন পরে শহীদ সাহেব মারা গেছেন। সংবাদ অফিসটা পুড়িয়ে দেওয়া হয়েছিল ২৭ অথবা ২৮ তারিখে, ২৮ অথবা ২৯ তারিখে। তো আমরা এই ঘটনা প্রবাহগুলো পড়বো। তো আজকে আমি যে আলোচনাটা শুরু করতে চাই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে অপারেশন সার্চলাইট, পাকিস্তান সেনাবাহিনীর বর্বর পাকিস্তান সেনাবাহিনীর যে পরিকল্পনা, যে আগ্রাসন, যে গণহত্যা, যে জেনোসাইড, এই জেনোসাইড এর পরিকল্পনাটা কিভাবে হয়েছিল? এই ২ টা পরিকল্পনার ভালো বর্ণনা পাওয়া যায় ২ জন পাকিস্তানি রাইটারের বইয়ে। আপনারা যখন পাকিস্তানি রাইটারের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বই পড়বেন, তখন ২ টো বিষয় খেয়াল রাখবেন। একটা হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন সময় এই যুদ্ধটাতে গ্লোরিফাই হওয়ার চেষ্টা করে। অর্থাৎ তারা কতটা মহানুভবতা পরিচয় দিয়েছে, কে কত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, কেন তারা অ্যাকশন এ গিয়েছে। এই ধরনের বিষয়গুলোতে তাদের এমন ব্যাখ্যা থাকে, যেগুলো মনে হয় যে তারা আসলে সঠিক কাজ করেছে। কিন্তু আবার পুরোটা বর্ণনা করতে যেয়ে তারা কিভাবে যুদ্ধটা পরিচালনা করেছে, কি তাদের পরিকল্পনা ছিল, সেগুলো কিন্তু আবার উঠে এসেছে। অর্থাৎ আপনি যখন পাকিস্তানি রাইটারদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যখন বইগুলো পড়বেন, তখন আপনার কিন্তু একটা ক্রিটিক্যাল মাইন্ড নিয়ে পড়তে হবে। তারা কিন্তু গণহত্যার কথা স্বীকার করতে চায় না। তারা কিন্তু আ এই বাঙালি জাতির উপরে যে জেনোসাইড পরিচালিত হয়েছে, সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চায়। সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ক্রিটিক্যাল মাইন্ড এ পড়তে হবে। আরেকটি বইয়ের কথা আপনাদের বলি, সেই বইটাও আমি পড়েছি। সেই বইটা আপনাদের না পড়াই ভালো। সেটা একটা আ ফরমায়েশি বই ছিল। টাকা দিয়ে লিখানো বই ছিল। সেই বইটার নাম হচ্ছে 'ডেড রেকনিং', হ্যাঁ? শর্মিলা বসু লিখেছেন, কলকাতার একজন ভদ্রমহিলা। সেই বইটার মধ্যে বহু ধরনের আপনার বিভ্রান্তি আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং যেটা আমি যতদূর জানি পাকিস্তানিদের দ্বারা প্রভাবিত হয়ে বা তাদের অর্থায়নে ওই বইটা লেখা হয়েছিল। এনিওয়ে, সেই আলোচনায় আমি পরে যাচ্ছি, সেই আলোচনায় আমি পরে আসবো। আমি আজকে তাহলে আপনাদের আলোচনা করতে চাই 1971 অপারেশন সার্চলাইট। এই সার্চলাইটে পাকিস্তানিদের পরিকল্পনাটা কি ছিল? কিভাবে তারা অপারেশনটা শুরু করলো? কখন শুরু করলো? কিভাবে কাজ আসলো? এই পুরো ৩ টি প্রশ্নের উত্তরের একটা ভালো জবাব পাওয়া যায় এই বইটাতে। যে বইটার নাম হচ্ছে এ A Stranger in My Own Country, East Pakistan 1969-71। এই বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মেজর জেনারেল রিটায়ার্ড খাদিম হুসাইন রাজা। খাদিম হোসেন রাজা সেই সময়ে অর্থাৎ ১৯৭১ সালে একজন বড় সেনা কর্মকর্তা ছিলেন এবং তিনি
পূর্ব পাকিস্তানে অর্থাৎ আমাদের এই বাংলাদেশে সেনা অভিযান পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। অপারেশন সার্চলাইট যে পরিচালিত হয়েছে তখন টিক্কা খান ছিলেন সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের চার্জে। কিন্তু এই দুটো অপারেশনের এই বড় অপারেশনটার দুটো ভাগ ছিল। একটা ভাগ ছিল হচ্ছে আপনার ঢাকাতে পরিচালিত অপারেশন, আর একটা ছিল সারা দেশে পরিচালিত অপারেশন। এই যে দুটো অপারেশন তারা পরিচালনা করলো বা অপারেশন পরিচালনার জন্য তারা যে চেষ্টা করলো, এই এই প্রেক্ষাপটে দুজন ব্যক্তি বড় দায়িত্বে ছিলেন, সমন্বয়কের দায়িত্বে ছিলেন। একজন ছিলেন রাও ফরমান আলী। রাও ফরমান আলী ঢাকার অভিযান তিনি দেখভাল করেছেন, ঢাকার অভিযান তিনি তত্ত্বাবধান করেছেন। আর এই যে যার নাম আমি বলছি খাদিম রাজা হুসাইন, তিনি তিনি পরিচালনা করেছেন বা তিনি দেখভাল করেছেন সারা দেশের যে অভিযান, কুমিল্লা, এদিকে বগুড়া, এদিকে চিটাগং, হ্যাঁ, এই যে পুরো বিষয়টা তখন তিনি এই অভিযানটা পরিচালনা করেছেন। আমি আপনাদের গত আলোচনাতে আগেই বলেছি যে বাঙালিদের হাতে ক্ষমতা দেয়া হবে না, এটা কিন্তু অনেক আগেই নির্ধারিত হয়েছিল। লারকানার সেই ভুট্টোর বাড়িতে যে আলোচনা, সেই আলোচনাতেই কিন্তু নির্ধারিত হয়েছিল যে যে কোনো ভাবে বাঙালি জাতির হাতে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে, বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে কোনোভাবেই ক্ষমতা দেয়া হবে না। এটা কিন্তু অনেক আগেই তারা ডিসিশনটা নিয়েছিল। তারপরে দেখেন অপারেশন সার্চ লাইটের আগে অর্থাৎ সামরিক সামরিক যে অভিযান পরিচালিত হবে বা সামরিক যে একটা একটা এখানে যে আগ্রাসন হবে, সেটা কিন্তু সেই জানুয়ারি মাসেই নির্ধারিত হয়েছিল লারকানাতে। তারপরে আস্তে আস্তে কিছু ঘটনা ঘটলো। প্রথম যে ঘটনাটা ঘটলো, তারা প্রথমেই সিদ্ধান্ত নিল যে এই যে অপারেশনটা পরিচালিত হবে, প্রথম এই অপারেশনটার নাম ছিল ব্লিস্ট, BLITZ। ব্লিস্ট মানে হচ্ছে একটা একটা হঠাৎ করেই আলোক উজ্জ্বল কোনো একটা বিষয় আর কি, হ্যাঁ। এটা এটা তারা প্রথমেই পরিকল্পনা করেছিল, কিন্তু এটা পরিকল্পনা হওয়ার পরে যেটা হলো, তখন তাদের হাতে সময় কম ছিল, হ্যাঁ। তো অপারেশন ব্লিজ যখন আপনার পরিকল্পনা হলো, তখন যে হাতে সময় কম, এবং তারপরেও এই পরিকল্পনার অংশ হিসেবে কয়েকটি জায়গায় আসলে তারা সেনা মুভ করিয়েছিল। এই জায়গার মধ্যে ছিল সৈয়দপুর, ছিল এই জায়গার মধ্যে ছিল কুমিল্লা, ছিল এই জায়গার মধ্যে ছিল আরো 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 কয়েকটি জায়গা ছিল। আমি নামগুলো একটু বলতে পারছি না, পেজ নাম্বারটা একটু একটু আপনাদেরকে আমি দেখে বলছি। তো এই পরিকল্পনাটাই আরো আরো বড় পরিসরে আরো সময় নিয়ে বাস্তবায়ন করার জন্য, আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে যেহেতু ভারতীয় এয়ার স্পেস বন্ধ ছিল পাকিস্তান বিমানের জন্য, তারা কিন্তু পিআই এর যে বোয়িং বিমান, পাকিস্তানের এয়ারলাইন, পাকিস্তান আপনার বিমান সংস্থার পিআইএ, তাদের তাদের কিন্তু যে যে নিয়মিত ফ্লাইট, সেই নিয়মিত ফ্লাইটে প্লেন ক্লোথে কিন্তু প্রচুর প্রচুর সেনা কিন্তু আসলে এই বাংলাদেশে এসেছে। এবং তারা আস্তে আস্তে যে সকল জায়গায়, কারণ বেঙ্গল রেজিমেন্ট গুলো ছিল খুব শক্তিশালী, বেঙ্গল রেজিমেন্টের সদস্য সংখ্যা বাংলাদেশে মোতায়েন ছিল বেশি। এই বেঙ্গল রেজিমেন্টে তারা কিন্তু আস্তে আস্তে তাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে থাকে, হ্যাঁ। আরেকটা কথা মনে রাখা দরকার যে 1971 সালের সময় বাংলাদেশে দুইজন সেনা কর্মকর্তা ছিলেন যারা আসলে সবথেকে সিনিয়র। একজন ছিলেন খাজা ওয়াসিউদ্দিন, তিনি পশ্চিম পাকিস্তানে পোস্টিং ছিলেন। আর আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার মজুমদার ছিলেন চিটাগং এর কমান্ডে ব্রিগেডিয়ার মজুমদার দায়িত্বে ছিলেন। তো ব্রিগেডিয়ার মজুমদার থেকে কিন্তু কৌশলে 23 মার্চই কিন্তু সেখান থেকে আসলে সরিয়ে দেওয়া হয় কমান্ড থেকে। তারপর তাকে ঢাকায় নিয়ে এসে বন্দি করে রাখা হয়, তারপরে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয় এবং ভীষণভাবে নির্যাতন করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলা চলছিল পশ্চিম পাকিস্তানে যুদ্ধ চলাকালীন সময়ে, সেখানে তার কাছ থেকে স্বীকারোক্তি স্বীকারোক্তি আদায় করা হয়। এনিওয়ে, আমি আমি একটু একটু ছোট্ট করে আপনাদেরকে বলি যে এই অপারেশনটা বা এই কাজটা আসলে কবে কবে মূলত শুরু করলো, তার একটা টাইম লাইন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। ওকে, এখানে এখানে এই বইটাতেই স্পষ্ট করে বর্ণনা আছে। এই বইটি স্পষ্ট করে বলা আছে, পেজ নাম্বার হচ্ছে 70। এটা পাকিস্তানিদেরই বর্ণনা, যেহেতু অপারেশন শাস্তাই তারাই পরিকল্পনা করেছে, তারাই এটা সম্পর্কে ভালো বলতে পারবে। আমার কিছু বই পড়ে গেছে পাশে, হ্যাঁ, তারাই ভালো বলতে পারবে। তারা বলছে, অর্থাৎ এই খাদিম রাজা হোসেনের বই তারা বলছে যে ইট ওয়াজ ইন 17th March 10 PM I received a call from Lieutenant General Tikka Khan asking Major General Forman and me to go over the command house to see him. আপনারা জানেন 15ই মার্চ ঢাকায় এসেছিলেন, 1971 সালে 15ই মার্চ ঢাকায় এসেছেন ইয়াহিয়া খান। তারা যে পূর্বের পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য তারা আসলে সামরিক যে প্রস্তুতি নেয়ার কথা ছিল, সেই সামরিক প্রস্তুতি তারা অলরেডি ভেতরে নিচ্ছিল, এবং এটা এখন একটা আভিযানিক রূপ দিতে, একটা অভিযান পরিচালিত হবে সেটার খসড়া করতে
ডাকা হলো কাকে? ডাকা হলো হচ্ছে মেজর জেনারেল ফরমান আলী, রাও ফরমান আলী এবং লেফটেন্যান্ট জেনারেল, সরি, লেফটেন্যান্ট তিক্কা খান ডাকলেন। কাকে ডাকলেন? আর খাদিম রাজা হোসেনকে ডাকলেন। এটা কয় তারিখ? এটা হচ্ছে 17ই মার্চ। এই 17ই মার্চ কিন্তু এই কমান্ড হাউসে যে তারা একটা অপারেশনের ড্রাফট তৈরি করার অনুমতি পেলেন, এবং তারা বলা হলো এরকম যে তাদেরকে দুইজনকেই দ্য টু ডিগনিটারিজ অন দ্য ইভিনিং অফ দ্য 18 মার্চ, 18ই মার্চে আবারও তাদেরকে দেখা করতে বলা হলো। তো অপারেশন সার্চ লাইট এই নামটা তারা কেন দিয়েছিল, এখানে খাদিম রাজা হোসেনের ব্যাখ্যা হচ্ছে যে এটা হঠাৎ করেই তারা চিন্তা করেছিল আর কি। হ্যাঁ, এটা যে একেবারেই কারো নাম অনুযায়ী, আপনারা জানেন যে সারা বিশ্বে যে সকল মুসলিম দেশগুলোর আগ্রাসন হয়েছে তারা অনেক ইসলামিক নাম দেওয়ার চেষ্টা করে, ইসলামিক শৌর্যবীর্যের নাম দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ইবনে খালদুন, খালিদ বিন, টালিদ বিন, এরকম নাম টাম দেওয়া থাকে, এরকম কোনো কিছু নয়। অপারেশন সার্চ লাইট তারা একেবারেই আপনি হঠাৎ করে দেয়া একটা নাম, এটা কারো কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে দেয়া তারা নাম নয় আর কি। হ্যাঁ, তো আমি একটু একটু এক লাইন আপনি পড়ে শোনাই এখানে কি বলছে। অন দ্য মর্নিং অফ দ্য 18 মার্চ 1971, ফরমান অ্যান্ড আই অ্যাসেম্বলেন ইন মাই অফিস টু ওয়ার্ক দ্য প্ল্যান। তারা প্ল্যানটা নিয়ে কাজ করবে। I had arranged that my wife would keep our Bengali ADC busy and away from the office. বুঝতে পারছেন? অনেক তো বাঙালি সেনা কর্মকর্তা ছিল, এডিসি অর্থাৎ তার যে সহযোগী তিনি থাকেন, এডিসি থাকেন, হ্যাঁ, সহযোগী যিনি থাকেন, তাকে যাতে অন্য কাজে বিজি রাখা যায় সেই জন্য তিনি তার স্ত্রীকে বললেন যে তাকে তুমি এই কাজে পাঠাও বা তাকে তুমি এটা বলো, এই করো, সেই করো। হ্যাঁ, এটা করে বাঙালি যিনি এডিসি তাকে সরিয়ে দেওয়া হলো যাতে কোনো কিছু না বুঝতে পারে। I did not want to arouse his suspicions about Foreman working with me in my office the whole morning, as it was a very unusual get together in the environment. Short of time, we agreed on the board detail of a plan. Then we sat down to write our respective pieces. Foreman was to supervise the operation in the Dhaka garrison, while I was responsible for the rest of the provinces. রাও ফরমান আলী ছিল ঢাকার দায়িত্বে, এবং তারা এবং খাদিম রাজা হোসেন সে দায়িত্ব পেল কোথায়? সে দায়িত্ব পেল হচ্ছে সারা দেশে। এই যে এখানে স্পষ্ট করে বলছে, দ্য নিউ প্ল্যান প্রসেসড বাই prepared by Foreman and myself was named Searchlight. There was no particular significance to its name. We are now ready with the plan and we are waiting for orders to implement it. তারা প্ল্যানটা করে ফেললো, সার্চলাইট নামটা দিল, এবং প্ল্যানটা শেষ হওয়ার পরে তারা অপেক্ষায় ছিল কিভাবে তারা এটা পালন করবে। আপনাদের মনে রাখা প্রয়োজন, সেই সময় ভুট্টো ছিলেন ঢাকা শহরে। ভুট্টো মুজিবের সাথে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 22 না 23 তারিখে ভুট্টোর আলোচনা হয়েছিল। তারপরে ভুট্টো তখন ঢাকাতে ছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিলেন। আপনার কাছে প্রশ্ন করি, 1971 সালে ভুট্টো হোটেল ইন্টারকন্টিনেন্টালে কত নাম্বার রুমে ছিল, কেউ বলতে পারবেন? এটা যদি কেউ বলতে পারেন তাকে যা উপহার চাবেন আমি দিয়ে দিব। হোয়াট ইউ ওয়ান্ট? ঐশ্বর্য বলেন। জানি না। ভুট্টো কত নাম্বার রুমে ছিল, কোন পাশে ছিল? while ঢাকা was burning, আমরা বলি না ঢাকা যখন পুড়ছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকা যখন পুড়ছিল ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালের জানালায় দাঁড়িয়ে, হ্যাঁ, হাতে হয়তো কোমল কোনো পানীয় নিয়ে ঢাকা পোড়া দেখছিল, মুখে সিপ দিতে দিতে। সে আসলেই পোড়া দেখছিল, কারণ সে যে পাশে ছিল, যেখানে ছিল, তার পাশে ছিল হচ্ছে দ্য পিপল পত্রিকার অফিস। দ্য পিপল পত্রিকার অফিস পোড়া হয়েছিল। পিপল পত্রিকার অফিস ছিল এই যে বর্তমান শেরাটন বা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টা পাশে, ওখানে সে একটা রুমে ছিল। রুম নাম্বার কে বলবে আমাকে? 6 জন কর্মচারী মারা গিয়েছিল, পুড়িয়ে মারা গিয়েছিল। দ্য পিপল পত্রিকা। পিপলের সম্পাদক ছিলেন আবিদুর রহমান। ওকে, এইসব নিয়ে আমরা পরে আলাপ করবো, আমি আপনাদেরকে এই আলোচনাটা একটু সামনে দিই। তাহলে কিন্তু গিফট কিন্তু নিতে পারলেন না কেউ আর কি। হ্যাঁ, আপনারা কেউই গিফট ডিজার্ভ মানে নিলেন না আর কি, এই আর কি। কেউ কি চেষ্টা করে দেখবেন? 5-7 জন বলে দেন, 2, 4, 8, 10 এরকম বলে দিলে তো একটা তো লেগে যেতেই পারে আর কি। হ্যাঁ, আসমিতা, সিলভিয়া, জাকির, মাসুদ, কেউ বলবেন নাকি? 1001 মানে 1101 1101 কিছু একটা বলে দেন, এটা হয়ে গেলেই হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে আমি একটু সামনের দিকে আসি। এই যে আপনাদেরকে বললাম যে অপারেশন সার্চের যখন অপারেশন, তার তখন পাকিস্তানের সেনাবাহিনীর বড় সমস্যা ছিল যে কিছু বেঙ্গল রেজিমেন্ট এই তখন পূর্ব পাকিস্তান বা আমাদের বাংলাদেশে ছিল। 2 বেঙ্গল রেজিমেন্ট ছিল, 8 বেঙ্গল রেজিমেন্ট ছিল, 4th বেঙ্গল রেজিমেন্ট ছিল আর কি। হ্যাঁ,
জয়দেবপুরে একটা গ্যারিসন ছিল, হ্যাঁ, সেখানে আপনার ওই যে আমাদের জেনারেল শফিউল্লাহ দায়িত্বে ছিলেন, ঠিক আছে। তো এই বেঙ্গল রেজিমেন্ট গুলো তাদের কাছে একটা বড় ধরনের টেনশনের কারণ ছিল, কারণ এই বেঙ্গল রেজিমেন্টকে নিউট্রালাইজ করা, কারণ তারা তো রিভোল্ট করে বসবে, নিউট্রালাইজ করা এবং তাদেরকে বন্দি করা বা মেরে ফেলা, এটা তাদের বড় পরিকল্পনা ছিল। আর আরেকটা তাদের বড় চিন্তা ছিল সেটা চট্টগ্রাম নিয়ে। এই চট্টগ্রামকে নিয়ে তারা বলছে, হ্যাঁ, দেখেন এই যে বইটার মধ্যে খুব চমৎকার করে বলছে, চিটাগং ওয়াজ আওয়ার অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল কি, কে বলবে অ্যাকিলিস হিল? অ্যাকিলিস হিল কে বলবে? সিনেমা দেখেন নাই? ট্রয় দেখেছেন? জি স্যার, দেখেছিলাম। ট্রয়ের যে ওই যে তার যে পায়ের গোড়ালিতে যে তীর মারে, মনে আছে? জি প্যারিস। স্যার, তীর মারার পরে সে এখানে মারা যায়। হ্যাঁ, অ্যাকিলিস জি হিল স্যার, মানে কি? দেখেছিলাম। অ্যাকিলিস হিল মানে কি? এটা পৌরাণিক নাম। স্যার স্যার, এটা প্রবাদ। হচ্ছে দুর্বল জায়গা টাইপের, হ্যাঁ দুর্বল জায়গা মেবি। এটা হচ্ছে গ্রিক মিথোলজির একটা অংশ। মিথোলজি কেউ কখনো পড়েছেন? নিশ্চয়ই ঐশ্বর্য নিশ্চয়ই সনাতন মিথোলজি পড়েছেন, হ্যাঁ? জি আপনি স্যার। গ্রিক মিথোলজি একটু পড়া দরকার, হ্যাঁ। অ্যাকিলিস হিল, তারপরে ধরেন আপনার ওয়াইডিপাউস কমপ্লেক্স, হ্যাঁ, ইডিপাস কমপ্লেক্স, এগুলো একটু পড়েন, হ্যাঁ। ইডিপাস কমপ্লেক্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। এটা নিয়ে জি স্যার। সফোক্লিস অনেক বড় নাটক লিখেছেন, হ্যাঁ। যদি একটু কখনো পড়েন, এগুলো নিজেকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। এগুলো তো আমি সেই ইন্টারমিডিয়েটে পড়েছি। এনিওয়ে, স্যার ইডিপাস কমপ্লেক্সটা পড়ছিলাম। ইডিপাস কমপ্লেক্স, কে বললো এটা ইডিপাস কমপ্লেক্স পড়েছেন? আপনার কাছে একদম ইডিপাস গল্প শুনবো, হ্যাঁ। ইডিপাস কমপ্লেক্সের রাজার নাম কি ছিল বলেন তো? ওয়াইডিপাউসের পরে রাজা কে হয়? রাজার ওয়াইফের বা মায়ের ভাই যে ছিল, তার নাম কি? স্যার জানি না, ভুলে স্যার অনেক আগে পড়ছিলাম, মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। তার নাম ছিল রাজা ক্রেয়ন। মনে আছে আপনার? ওই নাটকটার মধ্যে একজন একজন মানে একজন কাহিনী মনে আছে। একজন দৈবজ্ঞর কথা বলা হয়েছিল, যিনি 3 কাল দেখতে পারেন, অর্থাৎ পূর্বের কাল, বর্তমান কাল, ত্রিকালদর্শী একজন দৈবজ্ঞ, যে আপনার করতে পারে, ভবিষ্যৎবাণী করতে পারে। তার নাম কি? তার নাম বলতে পারলে আপনাকে একটা উপহার দেওয়া হবে, বলেন। ত্রিকালদর্শী একজন ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার নাম কি? আমি তো পড়ছি সেই ইন্টারমিডিয়েট, আমার কেন মনে থাকে আমি জানি না, আমার মনে হয় মগজটা খারাপ না। আপনাদের মগজ খুব শার্প বা পড়েন। তার নাম হচ্ছে তাইরেসিয়াস। একটু পড়েন এগুলো, হ্যাঁ। এগুলো তো আনন্দ, এগুলো পড়ে আনন্দ পাবেন, মজা পাবেন। পৃথিবীতে পড়াশোনার চাইতে আনন্দদায়ক কোনো কিছু আছে? হ্যাঁ, পৃথিবীতে পড়াশোনার চাইতে আনন্দদায়ক কোনো কিছু নেই, বিশ্বাস করেন। আমার যদি সংসার না থাকতো, আমি যদি চাকরি না করতাম, আমার যদি ম্যাডামের দায়িত্ব পালন না করা না হতো, আমি সারাদিন পড়তাম। বুঝতে পেরেছেন? আমার প্রচুর পড়তে ইচ্ছা করে, কিন্তু আমি সময় পাই না, এবং আমার কাছে দিনটা মনে হয় 48 ঘন্টা হলে ভালো হতো। এনিওয়ে, এই গল্প একদিন শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, আমি একটু বলি, তার ফেরত আসি। সেটা কি যেন জিজ্ঞাসা করছিলাম? আচ্ছা, ওখান থেকে জিজ্ঞাসা করছিলাম, ওই যে ওখানে ছিল আপনার, সে ছিল কত নাম্বার রুমে? এই রুম নাম্বারটা আপনাদের প্রশ্ন থাকলেও কেউ যদি জানতে পারেন, এই সে কত নাম্বার রুমে ছিল, কিভাবে ছিল, এই তথ্যটা আছে হচ্ছে শত্রু মিত্রর কলামে। প্রথমত থেকে একটা বই প্রকাশিত হয়েছে, সেই বইটা দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পাকিস্তানিদের লিখা বর্ণনা, আর একটা হচ্ছে ইন্ডিয়ানদের লিখার কলম বর্ণনা আর কি, হ্যাঁ। শত্রু মিত্র কলমে 1971 প্রথমার বই। এই বইটা যদি কখনো কেউ পুরোটা পড়েন, তাহলে এই তথ্যটা জানতে পারবেন। এই বইটা আমি পড়েছি, আপনাদেরকে প্রশ্ন রাখলাম, কেউ যদি এই বইটা পড়ে আমাকে তথ্য সহ বলতে পারেন, তার জন্য উপহারটা ইনট্যাক্ট থাকবে, তাকে একটা কিছুর উপহার দেওয়া হবে, ঠিক আছে? ওকে, আমি একটু সামনের দিকে আসি। তাহলে দেখেন, এখানে এখানে ওই যে অ্যাকিলিস হিল বলছিলাম, অ্যাকিলিস হচ্ছে সবচেয়ে দুর্বল অংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যে জায়গায় আঘাতপ্রাপ্ত হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা থাকে আর কি, হ্যাঁ। বুঝতে পেরেছেন? এটাকে বলে অ্যাকিলিস হিল। এটা হচ্ছে গ্রিক পৌরাণিক কথা আর কি। তো তারা বলছে তাদের কাছে চিটাগং ছিল অ্যাকিলিস হিল, এবং সেই চিটাগং এ তখনকার কমান্ডে ছিল হচ্ছে ব্রিগেডিয়ার মজুমদার। ব্রিগেডিয়ার মজুমদারকে ডিজার্ম করা হয়, ব্রিগেডিয়ার মজুমদারকে চিটাগং থেকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করে পরে তাকে নিয়ে আসা হয় ঢাকায়, এবং তারপর তাকে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়। তারপর সীমাহীন নির্যাতন হয় তার উপর আর কি, হ্যাঁ। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে মামলা পরিচালিত হচ্ছিল পশ্চিম পাকিস্তানে, সেই মামলাটা যাতে ভালোভাবে তারা ফ্রেম করতে পারে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করার জন্য এই ব্রিগেডিয়ার মজুমদার সহ আরো 2 জন অফিসারের উপর, একজন নৌবাহিনীর, একজন বিমান বাহিনীর, তাদেরকে ভীষণভাবে অত্যাচার করেছিল আর কি। এনিওয়ে, তো আমি আপনাদেরকে দেখেন, এই অপারেশন সার্চলাইট এই বইটাতে একটু আরেকটা একদম চ্যাপ্টারই আছে ফুল করে, হ্যাঁ। নাম হচ্ছে অপারেশন সার্চলাইট। আপনারা যদি কখনো চান, এই বইটা কেনার দরকার নাই, এই সার্চলাইট, এই চ্যাপ্টারটা আপনারা একটু সংগ্রহ করবেন আর কি, হ্যাঁ। এখানে ভালো বর্ণনা আছে। আরেকটা বই, এই অপারেশন সার্চলাইট সম্পর্কে পাকিস্তানি ভার্সনটা পড়তে, উইটনেস টু সারেন্ডার, সিদ্দিক সালিক সম্পর্কেও সে একেবারেই স্পষ্ট করে, হ্যাঁ,
সেও একদম অপারেশন সার্চ লাইট নামেই, হ্যাঁ, অপারেশন সার্চ নামেই তার বইটাতেও একটা 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 চমৎকার চমৎকার বলাটা ভুল, হ্যাঁ, একটা একটা বড় একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ। আর আপনার আরেকটা সুবিধা পেতে পারেন অপারেশন সার্চ লাইট, সিদ্দিক সালিকের চোখে যে অপারেশন সার্চ লাইট তার একটা বাংলা অনুবাদ আমার লেখা আছে, হ্যাঁ, আমার বইটাতে, হ্যাঁ। এটা আপনারা সুযোগ পেলে পড়তে পারেন। আমার বইটা যে কই এখন, সেই এই যে, হ্যাঁ, এটার মধ্যেই মনে হয় আছে। এটার মধ্যেই মনে হয় আছে। আমি একটু আপনাদের দেখাই দিই। এটার মধ্যেই উম, এটার মধ্যেই কোথাও একটা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটাকে আমি ছাপিনি কিনা কোথাও ভুলে গেছি আর কি, হ্যাঁ। এটা বাংলাটা বাংলাটা মনে হয় কোথাও প্রকাশ করা হয়নি। আচ্ছা, ওটা মনে হয় প্রকাশিত হয়নি, এটা আমি বাংলাটা দিতে পারবো। এটার মধ্যে 16 ডিসেম্বরটা আছে আর কি, হ্যাঁ, সিদ্দিক সালিকের চোখ ইংরেজিটা এটার মধ্যে 16 ডিসেম্বরের বর্ণনাটা এখানে আছে। এনিওয়ে, তো যাই হোক, আমি একটু এর ফাঁকে ছোট্ট করে বলি যে ধরেন ঢাকাতে যে অভিযানটা পরিচালিত হয়েছে তার কয়েকটা লক্ষ্য ছিল, হ্যাঁ, তার কয়েকটা জায়গা ছিল। কি কি লক্ষ্য একদম ছোট্ট করে তারা সেখানে বলছে যে এদের কয়েকটা কয়েকটা বেঙ্গল রেজিমেন্ট, ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা যশোরে ছিল, এটা ঢাকার বাইরে, আমি তা পরে আসছি আবার। সেকেন্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা ছিল ঢাকাতে ছিল। থার্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা ছিল সৈয়দপুরে, রংপুরে। ফোর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা ছিল কুমিল্লাতে। এইট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা ছিল চিটাগংয়ে। অ্যান্ড 10th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা ছিল ঢাকাতে। এই রেজিমেন্ট গুলো তাদের জন্য ছিল একটা বড় একটা বিষয়, কারণ তারা সেগুলো ডিজাইন করতে চাচ্ছিল। এবং একই সাথে কি করতো, তাদের কয়েকটা বড় টার্গেট ছিল, যে টার্গেট গুলোতে তারা অপারেশন সার্চলাইট পরিচালনা করেছে। সেই টার্গেট গুলো কি? প্রথম টার্গেট তারা বলছে রাজারবাগ পুলিশ লাইন্স। রাজারবাগ পুলিশ লাইন্সের পুলিশটা ছিল, আপনারা জানেন সেখানে গণহত্যা পরিচালিত হয়েছে। আপনি যে পুলিশ লাইনের পাশে দিয়ে যান, ওখানে দেখবেন স্মৃতিসৌধ আছে, হ্যাঁ, ওখানে শহীদ পুলিশদের নাম ফলক আছে। এবং আরেকটা ছিল কি, পিলখানা। পিলখানাতেও আপনারা জানেন যে সেখানে আধা সামরিক বাহিনীর রাইফেলস, মানে অর্থাৎ তখন সীমান্তরক্ষী বাহিনীর আপনার দপ্তর ছিল, সেখানেও কিন্তু অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালিত হয়েছে কোথায়? দ্য স্টুডেন্ট হলস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি বিশ্বের একমাত্র ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বিশ্বের একমাত্র ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি একটি দেশের মুক্তি সংগ্রামের সময় জেনোসাইডের, আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি সেন্টার ফর জেনোসাইড স্টাডিজে পড়াশোনা করেছি আপনাদের সাথেই, আর কিছুদিন আগে আমি ওখানে একটা ডিপ্লোমা করেছি, হ্যাঁ, তখন আমি এই বিষয়গুলো পড়েছি আর কি, হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রান্তের লক্ষ্য ছিল। আরেকটা লক্ষ্য কি ছিল, সেটা হচ্ছে শেখ মুজিব। ধানমন্ডির ৩৫ নাম্বার কি বলছে দেখেন, শেখ মুজিব was to be captured alive. House of some 15 important Awami League leaders and Communist Party leaders were to be searched and their individuals taken into custody if found. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরে আনতে হবে, 15 জন আওয়ামী লীগ নেতাকে ধরে আনতে হবে, এবং কিছু কমিউনিস্ট পার্টির নেতা, তাদের বাসায় অভিযান চালাতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। That was the ultimate plan by Pakistanis in 1971, যাকে আমরা বলছি অপারেশন সার্চলাইট। এটা ছিল তাদের ভার্সন। এই ভার্সনটাতেই তারা তারা এই অভিযানটা পরিচালনা করার জন্য তারা পেয়েছিল। মানে প্রথমে তো 17 তারিখে তারা অভিযান রেডি করে ফেললো, ওকে। তারপর তারা গো হ্যাড সিগন্যালটা পেলো হচ্ছে 25 মার্চ রাতের বেলা। আপনারা জানেন 25 মার্চ বিকাল বেলা জেনারেল ইয়াহিয়া খান সে একটু আড়ালে ছদ্মবেশে থেকে সে পালিয়ে যায়, এবং পালিয়ে যায় বা পূর্ব পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে শেষবারের মতো সে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং সে তখন তার ফ্লাইট চলতে হচ্ছে ঢাকা, কলম্বো, করাচি, হ্যাঁ, কারণ ভারতীয় এয়ার স্পেস বন্ধ ছিল। তার প্লেন যখন any problem ঐশ্বর্য, who is talking, any problem is here? সে যখন কলম্বো থেকে তার প্লেন যখন ফ্লাই করেছে পাকিস্তানের উদ্দেশ্যে, তখন সে মাঝ আকাশেই সে খবর পায় যে অপারেশন হ্যাজ বিগান অ্যাট ঢাকা। আমাদের কথা অনুযায়ী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বর্বর গণহত্যা এরই মধ্যেই ঢাকাতে শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে এই বইটার জন্য বলবো যে এই অপারেশন সার্চলাইটের যে 3টা পার্ট, এটা পড়ার জন্য এই বইটা থেকে ফটোকপি করতে হবে, হ্যাঁ, 2-3 পেজ। সব বই পড়ার দরকার নাই, এই বইটা থেকে ফটোকপি করতে হবে 3-4 পেজ, হ্যাঁ, সব বই পড়ার দরকার নাই। তারপরে আমরা অন্য যে টপিক, অর্থাৎ অপারেশন সার্চলাইটের যে গণহত্যার যে অংশটুকু, সেটা আমরা আগামী ক্লাসে পড়বো। তবে সেই পড়া যাওয়ার আগে
আমি আপনাদেরকে আমার এই বইটা থেকে, এটা অসাধারণ একটা বই, নির্মলেন্দু গুণ লিখেছেন। নির্মলেন্দু গুণের অনেক কবিতা, অনেক কিছু তো খুবই অসাধারণ। কিছু, কিছু ভূমিকা আপনারা অপছন্দ করে থাকতে পারেন। কিন্তু আমি নির্মলেন্দু গুণের জন্য একটু, একটু কি বলা যায়? আ একটু, একটু একটু আমি প্রশংসাই করছি। কারণ এই দুটি বই আমার কাছে একেবারেই অসাধারণ লিখেছে আরকি, হ্যাঁ? তো এই বইটিতে নির্মলেন্দু গুণ ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনা প্রবাহ নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন, হ্যাঁ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রবাহ নিয়ে। আমি সেই কবিতাটা একটু খুঁজে বের করার চেষ্টা করছি। আ সেই কবিতাটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। আর একটা বর্ণনা আপনাদের শোনাতে চাই যে গণহত্যাটা কিভাবে পরিচালিত হয়েছিল। তো এইটা 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 আমি একটু পড়ে আপনাদেরকে একটু শোনাতে চাই। আ আ শুনে আমি আজকের ক্লাসটা শেষ করতে চাই। আগামী দিন আপনাদেরকে আমি আ এই টপিকটার অন্য অংশ পড়াবো আরকি, হ্যাঁ? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? I think জি আপনারা স্যার। শুনতে জি পাচ্ছেন। স্যার। আচ্ছা। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এই বইটার ৩২ তম পৃষ্ঠায়, অর্থাৎ ২৫ মার্চের গণহত্যা পরিচালিত হওয়ার পরে কিভাবে সবকিছু ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে তার একটি বর্ণনা আমি এখানে পাচ্ছি। সেই বর্ণনায় আ আ নির্মলেন্দু গুণ বলছেন, "আসার পথে ত্রিপল দিয়ে ঢাকায় বাঙালি নারী পুরুষের লাশ বহনকারী একাধিক মিলিটারি ট্রাক আমাদের চোখে পড়ে। এই ট্রাকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতর থেকে বেরিয়ে ময়মনসিংহ সড়ক ধরে সম্ভবত ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকার নিহত নারী পুরুষের বহু লাশ জড়ো করা হয়েছিল টিএসসির ভেতরে। ২৭ মার্চ সেই লাশগুলি পাচার করা হচ্ছিল দূর কোথাও গণকবর দেওয়ার জন্য। জগন্নাথ হলের ভেতরে একটি গণকবর থাকার পরও কিছু লাশকে বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে দূরে কবর দেওয়ার চিন্তাটা পাক সেনাদের মাথায় হয়তো এসেছিল এইরূপ বিবেচনা থেকে, যেন কোনো একটি গণকবর খুব বেশি সংখ্যক লাশের কখনো সন্ধান না পাওয়া যায়। সেদিন মিলিটারি ট্রাক ঢেকে দেয়া ভারী ত্রিপলের ফাঁক দিয়ে বেরিয়ে আসা লাল চুড়ি পরা একটি ফর্সা হাত আমি দেখেছিলাম। এই দৃশ্যটি আজও আমার চোখে ভাসে। আমার স্মৃতিশক্তি ভালো নয়। কত কিছু আমি ভুলে গেছি, কিন্তু আমার মর্মের গভীরে গেঁথে যাওয়া সেই হাতটি চোখ বুজলেই আমি আজও স্পষ্ট দেখতে পাই। মনে হয় নিকটবর্তী রোকেয়া বা শামসুন্নাহার হলের কোনো এক অসহায় ছাত্রীর ডান হাত ছিল সেটি। জগন্নাথ হল ২৭ মার্চ ১৯৭১ এই নামে একটা কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ। আমি সেই কবিতাটা পড়ে আজকের ক্লাসটি শেষ করছি আপনাদের জন্য। কবিতার নাম জগন্নাথ হল, ২৭ মার্চ ১৯৭১। মাত্র কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। ১.৫ দিন ১.৫ রাত্রি গৃহবন্দী থেকে আমরা দুজন নগরীর রূপ দেখতে বাইরে বেরোলাম। আজিমপুরের মোড়ে বেয়োনেট বিদ্ধ এক তরুণের লাশ স্বাগত জানালো আমাদের। তারপর বৃদ্ধ একজন, অগ্নিদগ্ধ, মটার বিধ্বস্ত এক প্রাচ্য নগরীকে মনে হলো প্রাণস্পন্দনহীন এক মৃত প্রেতপুরী। অপসৃত অদম্য প্রাণের গর্ব, ডানে বাঁয়ে সর্বত্র মৃত্যুর হাতছানি। যুবতী কন্যাকে নিয়ে পালাচ্ছেন পিতা, মার কোলে দুগ্ধপোষ্য শিশু। প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন মানুষ ছুটছে সতর্ক, যেমন সন্ত্রাসবিদ্ধ বনের হরিণ হিংস্র নেকড়ের তাড়া খেয়ে ছোটে। কারো পুত্র, কারো বন্ধু, কারো পিতা, কারো ভাই হয়ে পথে পথে শুয়ে আছে ছিন্ন ভিন্ন মানুষের লাশ। নগরীতে কারা বেশি, মারা যারা গেছেন তারা, নাকি মেশিন গানের গুলি থেকে বেঁচে গেছেন তারা? ২৭শে মার্চের ভোরে এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। হত্যাক্লান্ত পাক সেনা বাঙালির রক্ত স্নান করে সহাস্যে নগর পথে বেরিয়েছে প্রমোদ টহলে, সাথে তাক করা নির্দয় নিষ্ঠুর স্টেইন গান। জহুর হলের মাঠে শুয়ে আছে একদল সারিবিদ্ধ যুবা, যন্ত্রণা বিকৃত মুখ, তবু দেশমাতৃকার গর্বে অমলিন। জগন্নাথ হলের চত্বরে সবুজ ঘাসের বুকে আক্রোশে খামচে ধরা ট্যাঙ্কের দাঁতের কামড়, গোবিন্দদেবের রক্তে ভাসমান লাল শিববাড়ি। আহা কি হৃদয় বিদারক, হায় কি করুণ! পুকুরে ভাসছে এক যুবকের লাশ, যেন মরা মাছ। একি কবি আবুল কাশেম, তুমি গো ভাই। জগন্নাথ হল,
আজও সেই দৃশ্য স্থির হয়ে আছে। আমি ভালো পড়তে পারি না, আবৃত্তি করতে পারি না, তাও চেষ্টা করলাম। মুক্তিযুদ্ধ আমাকে টানে। এই কবিতাটা কখনো যদি পড়ার সুযোগ হয় পড়বেন, তাহলে স্যার মুক্তিযুদ্ধের যে ঘটনা পড়েছিলাম স্যার। মুক্তিযুদ্ধের যে ঘটনা প্রবাহ সেটা একটু ভালো করে জানার সুযোগ হবে। ওকে? তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি আপনাদের অনুমতি নিয়ে, হ্যাঁ? আপনারা যদি অনুমতি দেন আমাকে, তাহলে আজকে ক্লাসটা শেষ করতে চাই। তারপরে তারপরে আগামী ক্লাসে আমরা গণহত্যার প্রেক্ষাপট, প্রতিরোধের প্রেক্ষাপট এবং তারপরে ২৫ মার্চের কাল রাতে যে আ যে সংবাদপত্র আক্রমণ সেই ক্লাসগুলো আমরা করব। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো অভিযোগ থাকে, অভিমান থাকে, হ্যাঁ? আ আমাকে বলতে পারেন। আমি সেগুলো সলভ করার চেষ্টা করছি। সেগুলো চেষ্টা করব। Somehow I am trying my best to make this class little bit better for you. I expect any question, any observation. স্যার বলেন ঐশ্বর্য বলেন। স্যার বর্তমান পাকিস্তানে মানে আমাদের মুক্তিযুদ্ধটাকে কিভাবে প্রেজেন্ট করা হয়? না, বর্তমান পাকিস্তানে মুক্তিযুদ্ধকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটাকে তারা মনে করে আমি 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 আ আমি যে যতদূর জানি তারা তো মুক্তিযুদ্ধকে স্বীকারই করে না। এই আরকি। 1 সেকেন্ড, হ্যাঁ, মুক্তি স্বীকারই করে না। তারা মনে করে এটা ভারতীয় চক্রান্ত। হ্যাঁ, এই আরকি, হ্যাঁ, ভারতীয় চক্রান্ত মনে করে। যার ফলে অ্যা যার যার ফলে তারা আসলে তাদের গণহত্যার কথা তো স্বীকার করেই না। গণহত্যার কথা স্বীকার করেই না। এই আরকি, হ্যাঁ? যার পরে গণহত্যার কথা স্বীকার করে না। আর ভারতীয় চক্রান্ত মনে করে। এই আরকি। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে তাদের মানে স্টুডেন্টরা কি জানে? পাকিস্তানি স্টুডেন্টরা তাদের না, পাঠ্য বইয়ে তো মনে হয় এই সম্পর্কে কিছুই নেই। না, পাঠ্য বই তো নেই। পাঠ্য বই নেই। তখন আমি আপনাদের কিছু রেয়ার ডকুমেন্ট দিব, হ্যাঁ? আমি মুক্তিযুদ্ধ নিয়েই কাজ করি তো। আমি রেয়ার ডকুমেন্ট দিব, সেটা হচ্ছে এরকম যে তখনকারও কিছু শুভবুদ্ধির উদয় হওয়া মানুষ কিছু চেষ্টা করেছিলেন আরকি, হ্যাঁ? কিছু চেষ্টা করেছিলেন, সেগুলো আ প্রতিবাদও হয়েছিল। কিন্তু সেটা খুব বড় পরিসরে নয়, হ্যাঁ। জি স্যার। এই আরকি। সেই সকল ডকুমেন্ট আমি আপনাকে দেব। আপনারা যদি পড়তে চান, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি বিশ্বাস করেন, আমি বলি আপনি যদি পড়তে চান, জানতে চান, আমি আপনাকে দুনিয়ার সবচাইতে ভালো রিসোর্স আমি আপনাকে দিতে পারব। আমি ভালো জানি না। আমি খুব সামান্য জানি। কিন্তু আপনি যদি পড়তে চান, I can help you. This is my commitment to you. জি স্যার। যেকোনো বিষয়, যা ইচ্ছা, যেটা যদি পড়তে চান। থ্যাংক ওকে? ইউ স্যার। এখন আর কারো কোনো প্রশ্ন? স্যার ব্লিজ থেকে সার্চ লাইট নাম পরিবর্তনের ব্যাপারটা না, এটা বুঝতে পারিনি। ও ১ম এ তারা যখন ওই যে আপনাদের গতদিন বলেছিলাম যে তারা একটা পরিকল্পনা করছে, যে কিভাবে করা যায়, হ্যাঁ? কিভাবে অপারেশনটা পরিচালনা করা যায়। তারা ১ম যে পরিকল্পনা করেছিল সেটাকে তারা ব্লিজ করেছিল আরকি, হ্যাঁ? যে এই পরিকল্পনাই বাস্তবায়িত হবে। কিন্তু তখন তারা দেখল যে তাদের সেনা সংখ্যা কম। ঠিক আছে? অর্থাৎ এখানে যে বেঙ্গল রেজিমেন্ট গুলোকে নিউট্রালাইজ করা, হত্যা করা এবং তারপরে পুরো কন্ট্রোল নেয়ার জন্য তাদের যে সেনা প্রয়োজন, তার জন্য তাদের হাতে সময় কম। তো এটা যখন ঘটলো, সময়টা যখন কম ঘটলো, তখন তখন তারা ওই পরিকল্পনাটা তো তখনই একটু বাস্তবায়ন করে পরে আরো সেনা পাঠাতে তারা নতুন করে নতুন করে পরিকল্পনাটাকে সাজান। বুঝতে পেরেছেন? সেটা মার্চে এসে কার্যকর হয়। অর্থাৎ ব্লিজ ওইটা যেমন একটু কার্যকর হয়েছে, সেনা পাঠিয়েছে, সেনাকে ফরমেশন নিয়েছে, কিন্তু তখনই তারা আক্রমণ করেনি বা তখনই তারা আ টেক ওভার করেনি। কারণ তখন তাদের প্রস্তুতি ছিল কম। বুঝতে পেরেছেন? তারপরে ওই অপারেশনটা ওখানেই থেমে গেছে বা ওখানেই ডাম্প হয়েছে। পরে আবার নতুন অপারেশনের প্ল্যান হয়েছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ। আপনারা কোনো প্রশ্নই করেন না। আমি যে কত বাজে শিক্ষক আল্লাহই জানে। আপনারা তো I don't know. আপনারা নিশ্চয়ই আমার নামে নালিশও করেন বিভিন্ন জায়গায়। আপনারা নালিশ-টালিশ করলে আমাকেই সরাসরি করেন, হ্যাঁ? আমি কিন্তু I will try to solve, হ্যাঁ? Try to solve.
স্যার আপনি তো প্রশ্ন করার আগে সব উত্তর দিয়ে দেন। তাহলে তো না, আপনার মাঝে মাঝে কোনো প্রশ্ন করেন না তো, তখন আমার নিজেকে মনে হয় আমি খুব খারাপ শিক্ষক, আমি কিচ্ছু পড়াতে পারি না। এটা মনে হয় আরকি। হ্যাঁ? এখন কি বলবো বলেন? স্যার আসসালামু আলাইকুম। স্যাম, হ্যাঁ, প্রশ্ন করেন। স্যার হ্যাঁ। স্যার আমার তো মনে হয় স্যার 25 মার্চটা যদি না হয়তো স্যার, হুম। বা অপারেশন সার্চ লাইটটা যদি না হয়তো স্যার, তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো না স্যার। আপনার এই প্রশ্নটার উত্তর আমি এভাবে মানে আসলে ধরেন 25 মার্চ না হলে কি হতো সেটা তো অনেক স্পেকুলেশন, ঠিক আছে? অনেক স্পেকুলেশন, সেটা আসলে এখন এভাবে বলার সুযোগ নেই। হয়তো 25 মার্চ না হলে 25 হয়তো আক্রমণটা হয়তো 25 এপ্রিল হতো, 25 মে হতো, 25 জুন হতো, অথবা 25 মার্চ 1972 হতো। পাকিস্তানিরা যে আপনার কাছে, পাঞ্জাবি শাসক গোষ্ঠী যে আপনার হাতে ক্ষমতা দেবে না, আপনাদের নিয়মতান্ত্রিক অধিকার আপনাকে অর্জন করতে দেবে না, সেটা তো আসলে 47 এর পর থেকেই বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছেন? সেটার জন্য তারা যে এত বর্বর আক্রমণ চালাবে, এত বর্বরতা চালাবে, সেটা তো আসলে কেউই তো আসলে আ ধারণা করেনি। যখন যারা সেটা করেছে, তখন আর আসলে আসলে সেই দিনই আসলে ডিসাইডেড হয়ে গেছে যে দিস ইস নো মোর। ওকে? আর উপায় নেই। এটা হচ্ছে শেষ কথা। এখন স্বাধীনতা। আর উপায় নেই। তুমি যে গণহত্যা শুরু করেছো, এর 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 ফলাফল হচ্ছে নো মোর। এখন রিভেঞ্জ অ্যান্ড দ্য আল্টিমেট ইন্ডিপেন্ডেন্স। তুমি যেটা বলছো স্যার একটা প্রশ্ন স্যার, এই যে স্যার বঙ্গবন্ধু যেদিন হচ্ছে আপনার অসহযোগ আন্দোলন বা 3 দিনের হচ্ছে করলো, এই পুরো দেশে হচ্ছে কর্মবিরতি বা এরকম করলো, তারপরে যদি পাকিস্তান সরকার চাইতো যে বড় বড় নেতাদের যদি আটক করে রাখতো, এবং যদি ক্ষমতা হস্তান্তর না করতো, তাহলে কি স্যার বাঙালি এভাবে স্যার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো বা এরকম কিছু হতো স্যার, যদি ওরা অপারেশন সার্চলাইট না করতো স্যার? আমি 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 তোমাকে বলি, সেটা হচ্ছে 1970 সালের নির্বাচন, 1971 সাল মনে রাখা প্রয়োজন। এটা শুধুমাত্র আওয়ামী লীগেরই নির্বাচনে জয়লাভ করে আহ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠা হওয়াটাই মূল কথা নয়। এখানকার মূল কথা হচ্ছে 1971 সাল ছিল একটা জাগরণের কাল। 1971 সাল ছিল একটা পয়েন্ট, যে পয়েন্টে এসে বাঙালি ভেবেছে যে আমাদের অধিকার এখন আমাদের দিতে হবে। এটা 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 হঠাৎ করে ঘটে না। আপনি বাংলাদেশ অন্যান্য সমাজেও আপনি দেখবেন যে অন্যায়, অবিচার, বৈষম্য চলতে একটা পর্যায়ে এসে আপনার আউটব্রাস্ট হয়। বুঝতে পেরেছেন? 1917 সালে রাশিয়াতে বিপ্লব হয়েছে, 1949 চীনে বিপ্লব হয়েছে। ঠিক আছে? তো এটা তো চীনের বিপ্লব আপনি বলতে পারেন স্যার 56 তে কেন হলো না? ওটা কেন 46 হলো না, 40 কেন হলো না? এটা প্রথমত হচ্ছে এটা নিয়মতান্ত্রিকভাবে একটা জনগণের জাগরণ দরকার হয়। তা আমি 1971 সালকে আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্লেষণ করি এইভাবে যে 1971 সাল ছিল যেমন বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হয়ে আমাদেরকে মুক্তি সংগ্রামকে নিয়মতান্ত্রিকভাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। একই সাথে এর পেছনে ছিল হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণ। বুঝতে পেরেছেন? এই জাগরণটাকে আসলে আটকে রাখার আর সুযোগ ছিল না। তো সেটা অপারেশন সার্চলাইট না হলে, এভাবে গণহত্যা না চালালে কয়দিন আটকে রাখতে পারতো, কয়দিন কি হতো না হতো, সেটা তো নানা ধরনের ফলাফল চিন্তা করা যায়। তো সেই ফলাফল আমি এখন চিন্তা করতে চাই না। ঠিক আছে? তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই যে জাগরণটা কালটা ছিল, এই জাগরণ কালটাই আসলে সবকিছুকে নির্ধারণ করেছে। ওই 71 এর ওই সময় এসে বাঙালি জাতি মনে করছে না আমাদের অধিকার দিতে হবে। এটা হচ্ছে শেষ কথা। সবাই তার পাশে ছিল। আপনিও দেখবেন বাংলাদেশ সহ অন্যান্য দেশে এখনো অনেক আন্দোলন হয়। কিন্তু আন্দোলন সফল হয় না। কারণ হয়তো সবাই জাগে না, সবাই চায় না। এই বাংলাদেশে 1991 সালে এরশাদ বিরোধী গণ আন্দোলন হয়েছে না? সবাই তো চেয়েছে। আপনি হয়তো এখনো আন্দোলন করতে পারেন, পরবর্তীতে হয়তো আন্দোলন হতে পারে। কিন্তু সবার পার্টিসিপেশন লাগে, সবার অংশগ্রহণ লাগে। এবং সেটা 71 ছিল বাঙালি জাতির এক হওয়ার একটা সময়। ওকে? একসাথে জাগরণের একটা সময়। ওকে, আর কোন প্রশ্ন? নো কোয়েশ্চেন, হাউ ব্যাড টিচার আই অ্যাম। ওকে, তাহলে আজকে শেষ করি। আমাকে তো একটু শেষ করতে হয় ক্লাস, হ্যাঁ? আপনাদের আপনাদের আপত্তি না থাকলে আপনাদের ক্যামেরাটি একটু অন করতে পারেন। আমি একটু আপনাদের চেহারাগুলো দেখতে চাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড। কারো আপত্তি থাকলে একেবারেই অন করার দরকার নেই। আপনারা আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী। আপনাদের ফেস গুলো দেখতে পারলে আমার ভালো লাগবে। যদি কেউ না করতে চান তার প্রতি আমার কোন ধরনের সমস্যা নেই আরকি, হ্যাঁ?
আমি সবাইকে বাই বলার আগে আপনারা আমি একটু ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওপেন ইউর ক্যামেরা, এটা আপনার চয়েস আর কি। হ্যাঁ, ও ভেরি নাইস। আমার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করেন না, আমার বাসার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বাজে। ঠিক আছে, আমার সুদের পেছনে পতাকা আছে, পতাকাটা আমার খুবই পছন্দের, যার কারণে পতাকাটা আমি বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখি আর কি। হ্যাঁ, এটা আমার জীবনের একটা কমিটমেন্টের মতো বিষয়ে। সবাইকে দেখা যাচ্ছে ঐশ্বর্য মনে হয় চশমা চেঞ্জ করেছেন, চশমা আরো মনে হয় পাওয়ার বেড়েছে ঐশ্বর্য। স্যার পাওয়ার চেঞ্জ করতে হবে, চশমা চেঞ্জ করিনি, ও আগের আচ্ছা, থেকে আছে। ও আগেরটাই আছে না। ওকে, সবাইকে দেখা যাচ্ছে। আমরা রাশেদকে দেখছি, এদিকে লিমনকে মাসুদুর, হ্যাঁ, সাবিনা, নিয়ামতুল্লাহ, ঐশ্বর্য, সিলভিয়া, তাসনিম, জাকির, হ্যাঁ, গোলাম রাব্বি, শ্রাবন্তী, সুমাইয়া। আমরা নিশ্চয়ই পুজোর পরে আপনাদের নতুন ড্রেসে আমরা আপনাদেরকে আমরা দেখতে যাবো, তাই না? হ্যাঁ, সবাই আছেন এখানে। আমি সবাইকে হ্যাঁ, আপনারা 28 জন ক্লাসে ছিলেন। আমি আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা সনাতন সম্প্রদায়ের আছেন। আপনাদের আনন্দের দিনগুলো আনন্দে কাটুক, সামনের পুজো অত্যন্ত ভালো কাটুক, আনন্দে কাটবে আপনাদের সময়, সেই প্রত্যাশা করি। সুন্দর সুন্দর পোশাক কেনেন, গিফট কেনেন, অন্যকে গিফট দেন। তবে আমাদের জন্য খাবার নিয়ে আসবেন পুজো শেষে। হ্যাঁ, সবার জন্য জি কিন্তু, স্যার। ঠিক আছে? হ্যাঁ, পুজো জি শেষে স্যার। সবার জন্য আমাদের শুকনো খাবার নিয়ে আসবেন। আমরা সবাই কখনো হয়তো একসাথে খাবো সবাই মিলে। তো আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আর আমি চেষ্টা করব আজকে অথবা কালকের মধ্যেই যাতে আপনারা এটার ভিডিও কপিটা আপনারা ইউটিউবে পেয়ে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। রাখছি। জি হ্যাঁ, স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আল্লাহ স্যার হাফেজ। গতদিনের ভিডিওটাও দেওয়া হয়নি। হয়েছে বাবা, দেয়া হয়েছে। হ্যাঁ, হয়েছে। হয়েছে। হ্যাঁ, একটু আপনি চেক করো বাবা। দেখো গ্রুপে লিংক আছে। হ্যাঁ, একটু চেক করো বাবা। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম। স্যার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজোর এবং স্যার আপনি ভালো থাকবেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।